শীতের রাতে গল্পটি শুনলে মাল আউট হয়ে যাবে। আমিও আমার দুহাত দিয়ে আরিফের কোমর জড়িয়ে ধরেছিলাম, কিন্তু যখন আমার মনে হলো আরিফ আরও কিছু করার চেষ্টা করছে, তখন আমি তাকে ধীরে ধীরে বললাম, আরিফ, দয়া করে দরজাটা বন্ধ করে দাও। আমার কথা শুনে আরিফ হেসে বলল, এখন এখানে কে আসবে? আমি ধীরে হেসে বললাম, তবুও তুমি দরজা বন্ধ করে দাও না, প্লিজ। আরিফ আমাকে ছেড়ে দিল এবং দরজা বন্ধ করতে গেল। ফিরে এসে সে আবার আমাকে তার দিকে টেনে নিল। যখন সে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরতে লাগল, আমি ধীরে বললাম, আরিফ, লাইটটাও বন্ধ করে দাও দয়া করে। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘক্ষণ একে অপরের মধ্যে ডুবে থাকার পর যখন সবকিছু হয়ে গেল, আমি তৎক্ষণাৎ আরিফকে পিছিয়ে যেতে বললাম। আমার হৃদয় জোরে ধড়ফড় করছিল এবং আমার শ্বাসও অনিয়ন্ত্রিত হয়ে পড়ছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে আরিফকে আমার রুম থেকে বেরিয়ে যেতে বললাম। সে কিছু না বলে মাথা নিচু করে আমার রুম থেকে বেরিয়ে গেল। সে যাওয়ার পর আমি কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে গেলাম। আমার মন দ্বিধায় ভরে গিয়েছিল। আমি ভাবছিলাম, একজন বিবাহিত মহিলা হয়েও আমি কি করে ফেললাম? একজন বিবাহিত মহিলা হয়েও আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লাম, আর সেটাও আমার থেকে 10 বছরের ছোট একটি ছেলের সাথে। এসব ভাবতে ভাবতে আমার হৃদয় আরও জোরে ধড়ফড় করতে লাগল। আমি কোনো মতে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। যা হয়েছিল তা হওয়ার কথা ছিল না, কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমি আর কি করতে পারতাম? আমি বাথরুমে নিজেকে পরিষ্কার করলাম এবং নিজেকে একটি প্রতিজ্ঞা করলাম যে এখন থেকে আমি খুব সতর্ক থাকব। গোসলের পর আমি আমার শাড়ি পরলাম, চুল ঠিক করলাম এবং বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা দিনের ক্লান্তি এবং দ্বিধা আমাকে এতটাই ক্লান্ত করে দিয়েছিল যে আমি কখন ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। রাত প্রায় 12টার দিকে আমাদের দরজার বেল বাজল। আমি হঠাৎ ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালাম। ঘড়িতে 12টা বাজছিল। আমি দ্রুত দরজার দিকে এগিয়ে গেলাম এবং দরজা খুলতেই দেখলাম সামনে সাবরিনা আপু দাঁড়িয়ে আছেন, আর তার সাথে তার ছোট ছেলে আরিয়ানও আছে, যে প্রায় 10 বছরের। সাবরিনা আপু আমাদের পাড়ার মহিলা, যার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমি তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলাম, সাবরিনা আপু, আপনি এত রাতে এখানে কি করছেন? সব ঠিক তো? সাবরিনা আপু উত্তর দিলেন, প্রিয়া, আমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা এইমাত্র খবর পেয়েছি এবং এখনই সেখানে যাচ্ছি। তুমি কি 2-3 দিনের জন্য আরিয়ানকে তোমার সাথে রাখতে পারবে? সে তোমাকে একদমই বিরক্ত করবে না এবং আমরা খুব শীঘ্রই ফিরে আসব। আমি তৎক্ষণাৎ বললাম, কোনো সমস্যা নেই আপু, এটাও তো আপনারই ঘর। আপনি নিশ্চিন্তে যান, আর আরিয়ানের কোনো চিন্তা করবেন না। আমি তার পুরো খেয়াল রাখব। সাবরিনা আপু আরিয়ানকে আমার কাছে রেখে তাড়াহুড়ো করে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে আরিয়ানকে নিয়ে ভিতরে চলে এলাম। আমি আরিয়ানের জন্য টিভি অন করে দিলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, আরিয়ান, তুমি খাবার খেয়েছ? সে বলল, না খালা, এখনো খাইনি। আমি হেসে বললাম, ঠিক আছে, তুমি ততক্ষণ টিভি দেখো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি খাবার গরম করে টেবিলে রেখে আরিয়ানকে পরিবেশন করলাম। আরিয়ান খেতে শুরু করল, আর আমিও তার পাশের চেয়ারে বসলাম। আরিফ এখনো খাবার খায়নি এবং আমি নিজে তাকে ডাকতে যেতে চাইছিলাম না। আমি জানতাম আমি তার চোখের দিকে তাকাতেও পারব না। আমি ভাবছিলাম, যা কিছু হয়েছে তাতে কার ভুল ছিল, আমার ভুল নাকি আরিফের ভুল? কিছুক্ষণ পর আমি আরিফের পায়ের শব্দ শুনতে পেলাম। তার পায়ের শব্দ শুনে আমি আমার চিন্তা থেকে বেরিয়ে এলাম। আমি তার দিকে না তাকিয়ে তাকে বললাম, আরিফ, তুমিও খাবার খেয়ে নাও, আমি খাবার গরম করে রেখেছি। সে আমার পাশের চেয়ারে বসল এবং চুপচাপ খেতে শুরু করল। আমিও খাচ্ছিলাম, কিন্তু আমার চোখ বারবার আরিফের দিকে যাচ্ছিল। আমি ভাবছিলাম, একজন বিবাহিত মহিলা হয়েও আমি কি করে ফেললাম? আরিফ খেতে খেতে আমাকে জিজ্ঞাসা করল, এই বাচ্চাটা কে? আমি চোখ না তুলে উত্তর দিলাম, এটা সাবরিনা আপুর ছেলে আরিয়ান। তার বাবার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই তারা তার কাছে গেছে এবং আরিয়ানকে আমাদের কাছে রেখে গেছে। এরপর আমাদের মধ্যে কোনো কথা হলো না এবং আরিফ খাওয়া শেষ করে তার রুমে চলে গেল।
আমি সব বাসন তুলে রান্নাঘরে রেখে দিলাম। তারপর আরিয়ানকে নিয়ে আমার রুমে গেলাম এবং দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। আমি আরিয়ানকে আমার সাথেই শুইয়ে দিলাম, কারণ সে তো একটা ছোট বাচ্চা। যদি আমি তাকে আলাদা শুইয়ে দিই তাহলে হয়তো রাতে তার ভয় লাগতে পারে। আরিয়ান আমার বিছানায় শুয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। কিন্তু আমি জেগেছিলাম। সন্ধ্যার কিছুক্ষণের ঘুমের কারণে এখন আমার ঘুম আসছিল না। আজকের দিনটি আমার জীবনে একটি নতুন মোড় এনেছিল। আমার হৃদয় ও মনের মধ্যে লড়াই চলছিল। হৃদয় বলছিল যে আজ যা ঘটেছে তা সঠিক হয়েছে, অন্যদিকে মন এটাকে ভুল প্রমাণ করতে চাইছিল। আমার হৃদয় এও বলছিল যে একজন বিবাহিত মহিলা হয়েও আমি একটি অসম্পূর্ণ জীবনযাপন করছি, আর যদি ভাগ্য আমার জন্য কোনো পথ খুলে দেয় তাহলে এতে কি অন্যায় আছে। আমি এই চিন্তায় ডুবেছিলাম যখন হঠাৎ আমার ঘরের দরজায় কড়া নাড়া শুনলাম। বাড়িতে আমার ও আরিয়ান ছাড়া শুধু আরিফই ছিল, তাই এর মানে দরজায় কড়া নাড়া দেয়া ব্যক্তি আরিফই হতে পারে। আমার হৃদয় আবার দ্রুত স্পন্দিত হতে শুরু করলো। আমি নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করলাম, কিন্তু আবার কড়া নাড়া শুনলাম। আমি ভাবছিলাম যে কখনো আরিয়ান জেগে না যায়, আর এই ভেবে আমি ধীরে ধীরে উঠে দরজা খুলে দিলাম। সামনে আরিফকে দেখে আমি একটু চমকে দিলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, এখন কি, তুমি এখানে কেন এসেছো? আরিফ মৃদু কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি ভিতরে আসতে পারি? আমি বললাম, না, একেবারেই না, তুমি যাও এখান থেকে। এত বলেই আমি দরজা বন্ধ করে দিলাম। আমার শ্বাস দ্রুত ছিল এবং আমার মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল। আমি ভাবতে শুরু করলাম, সে ভিতরে আসতে চায় কেন? সে কি আবার আমার সাথে কিছু ভুল করতে চায়? না, তা হতে পারে না। আরিয়ানও তো আমার ঘরে আছে, আর একবার যে ভুল আমি করেছি তা আমি দ্বিতীয়বার করব না। গত কয়েক বছর ধরে তুমি নিজেকে সংযত রেখেছ, আর এখন যখন সুযোগ এসেছে তখন এটা হারানো ঠিক নয়। জীবন এমন সুযোগ বারবার দেয় না। আমি বিছানায় বসে এই চিন্তায় ডুবে গিয়েছিলাম যে যদি সুযোগ এসেছে তবে কি এটা ছেড়ে দেওয়া হবে? আরিফ তো এখনো তরুণ, তার জীবনে এমন সুযোগ আরও আসবে, কিন্তু আমার জন্য আমার কাছে শুধু এই একটি সুযোগ আছে। আমার কি নিজের জীবনযাপনের অধিকার নেই? আমি এই চিন্তায় জড়িয়ে পড়েছিলাম। আমার হৃদয় ও মনের মধ্যে যুদ্ধ চলছিল। শেষ পর্যন্ত আমার মনের কণ্ঠ আমার হৃদয়ের কণ্ঠকে পরাজিত করল। আমি আরিফের প্রতি আমার আগের আচরণের কথা ভেবে কিছুটা অনুশোচনা বোধ করতে শুরু করলাম। আমি তাকে খুব রাগ করে আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম এবং এটা নিয়ে আমি খুবই দুঃখিত ছিলাম। আমি হাসতে হাসতে বিছানা থেকে উঠলাম এবং আলমারি থেকে একটি আকর্ষণীয় লাল রঙের সালোয়ার কামিজ বের করার কথা ভাবলাম। তারপর ড্রেসিং রুমে গিয়ে কাপড় বদলে নিলাম। কাপড় বদলানোর পর আমি আমার ঘরে ফিরে এলাম এবং ঘরে এসে হালকা মেকআপ করলাম। আমি আমার লাল রঙের সালোয়ার কামিজ পরেছিলাম এবং উঁচু হিলের স্যান্ডেলও পরেছিলাম। আমি খুব সুন্দর দেখাচ্ছিলাম এবং আমি ভাবছিলাম যে যদি আরিফ আমার উপর রাগও করে থাকে তবুও সে আমাকে এভাবে দেখে খুব খুশি হবে। আমি দেখলাম যে আরিয়ান গভীর ঘুমে রয়েছে। আমি ধীরে ধীরে আমার ঘরের লাইট বন্ধ করে দিলাম এবং দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল। যখন আমি উপরে পৌঁছলাম তখন দেখলাম যে আরিফের ঘরের দরজা খোলা আছে এবং ভিতর থেকে হালকা আলো বের হচ্ছে। যখন আমি ভিতরে গিয়ে দেখলাম তখন আরিফ সেখানে ছিল না। তখন আমি পিছনে কারো পায়ের শব্দ শুনলাম। যখন আমি ফিরে তাকালাম তখন সেখানে আরিফ দাঁড়িয়েছিল। যখন আরিফ আমার কাছে এলো আমি সংকোচ বোধ করে জিজ্ঞাসা করলাম, তুমি এখনো ঘুমাওনি কেন? আরিফ এগিয়ে এসে আমার একটি হাত তার হাতে নিল। তার নিকটবর্তী হওয়ায় আমার হৃদয়ের স্পন্দন আরও বেড়ে গেল। আরিফ হেসে বলল, আমার বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই আমার কাছে আসবে। এত বলেই সে আমাকে তার দিকে টেনে নিল। আমি কোনো প্রতিরোধ ছাড়াই তার কাছে চলে গেলাম। আরিফ আমাকে তার বাহুতে জড়িয়ে ধরল এবং এই নিকটবর্তীতায় আমি একটি অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। আমি আরিফের বুকের মধ্যে আমার মুখ লুকিয়ে ফেললাম এবং ধীরে ধীরে বললাম, আরিফ, আমার খুব ভয় লাগছে। আমার এই কথা শুনে আরিফ আমাকে আরও বেশি ভালোবেসে তার বাহুতে জড়িয়ে ধরল এবং জিজ্ঞাসা করল, কি নিয়ে ভয় পাচ্ছ? আমি তার বাহুতে খুব অস্বস্তি বোধ করছিলাম,
কিন্তু একটি অদ্ভুত আকর্ষণও অনুভব করছিলাম। আমি ধীরে ধীরে বললাম, কেউ আমাদের দেখে না ফেলে? যদিও আমি তখনও কিছুটা উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আরিফের বুকের কাছে লেগে থাকতে পেরে কিছুটা শান্তি পাচ্ছিলাম। সে ধীরে ধীরে আমার গলায় তার মাথা রাখল, যার ফলে আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আরিফ তার মিষ্টি কণ্ঠে বলল, আজ তোমার সৌন্দর্য একটু বিশেষ লাগছে। আরিফের ঠোঁট আমার গলায় এবং তার একটি হাত ধীরে ধীরে আমার কোমরের চারপাশে ঘুরছিল। তার এই নিকটবর্তী অনুভূতি আমাকে পাগল করে দিচ্ছিল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। আমি আগে কখনো এমন কিছু অনুভূত করিনি। আরিফ আমাকে চুমু দিয়ে বলল, তোমার সৌন্দর্য আমাকে আহত করেছে। তারপর সে তার হাতে ধরা গ্লাসটি আমার ঠোঁটের কাছে এনে বলল, এতে যা আছে